দেশের বেশিরভাগ জেলায় গ্যাসের সংকট আরও তীব্র হয়েছে। গ্যাস না পাওয়ায় বেশিরভাগ সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রয়েছে, আর যেসব ফিলিং স্টেশনে গ্যাস পাওয়া যাচ্ছে সেগুলোতেও চাপ কম থাকায় যানবাহনে সরবরাহ করা যাচ্ছে না। এতে চালকদের আয় রোজগার কমেছে, ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। গ্যাস সংকটে অনেক শিল্প কারখানায় ব্যাহত হচ্ছে উৎপাদন। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। গ্যাস সংকটের কারণে চট্টগ্রাম নগরীর বেশিরভাগ সিএনজি ফিলিং স্টেশনে সরবরাহ বন্ধ রয়েছে। কোথাও সীমিত পরিসরে গ্যাস সরবরাহ থাকলেও চালকদের অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। যদি আমি গ্যাসটা না পাই তাহলে তো মনে করেন কোম্পানি রাতকে গাড়ি বন্ধ করলে বলবে ইনকাম দেওয়ার জন্য। এখন ইনকামটা আমি কোথায় দিব? আমারও তো ফ্যামিলি আছে। এ সকাল 7টা বাজে আসছে, এখন 4 ঘন্টা উপরে চলে। নিচের মধ্যে থেকে সিরিয়াল দিয়ে আসছি, এখন পর্যন্ত আসছি, আমরা এখনো গ্যাস পাই নাই, খানা খাইতে ঠিক মতো খাইতেছি না। শুধু পরিবহন খাত নয়, গ্যাসের চাপ না থাকায় রান্নাবান্না সহ দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে। ফেনীতে গ্যাস না থাকায় শিল্প কারখানায় উৎপাদন কমে গেছে। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে যানবাহনকে। তরকারির পাতিল চুলার উপরে আছে, বাট এই মুহূর্তে গ্যাসটা চলে গেছে, এরপর থেকে আর আসে নাই। লাইনের ফল না এলে দাঁড়ায় রয়েছি, আমাদের কেউ বলেও না যে আপনারা 1 ঘন্টা পরে আসেন বা 2 ঘন্টা পরে আসেন। তবে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষ জানিয়েছে, ধাপে ধাপে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হচ্ছে। আমরা সংশ্লিষ্ট ট্রান্সমিশন কোম্পানি, ফিল এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছি, যাতে দ্রুততম সময়ে এই সমস্যাটা সমাধান করা যায়। মানিকগঞ্জের 14টি সিএনজি ফিলিং স্টেশনের বেশিরভাগেই গ্যাস নেই। 2টি ফিলিং স্টেশন চালু থাকলেও চালকদের অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। ব্রিজের ওখান থেকে মনে করেন গাড়ি টানতে টানতে এই পর্যন্ত আইসি, এখনো পাই নাই। বেলা তো মনে করেন 10টা বাজে হারলো। আমি ইমার্জেন্সি রুগী নিয়ে আসছি, ঢাকা যেতে হবে। রুগীর অবস্থা খারাপ, কিন্তু ঢাকা যাইতে পারতেছে না। নেত্রকোনায় অনেকে বাধ্য হয়েই এলপিজি, বৈদ্যুতিক ও মাটির চুলায় রান্না করছেন। বন্ধ রয়েছে জেলার একমাত্র সিএনজি ফিলিং স্টেশন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাহিদা মতো গ্যাসের চাপ না থাকায় শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। বন্ধের পথে অনেক কারখানা, সেখানেও বেশিরভাগ ফিলিং স্টেশন বন্ধ রয়েছে। ব্রাহ্মণবাড়িয়াতেও একই সংকটে যানবাহন চালকরা। আয় কমে যাওয়ায় চাপ পড়েছে সংসারে। বনশ্রী হালদার, ৭১। গ্যাস সংকটের আরও খবর জানাতে আমাদের সাথে মানিকগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হচ্ছেন আমাদের দুজন সহকর্মী। শুরুতেই যেতে চাই মানিকগঞ্জে আছেন মনিরুল ইসলাম মিহির। মিহির, গ্যাস সংকটের কি প্রভাব পড়েছে, মানুষের দুর্ভোগের কথা একটু জানতে চাই। সমাধান নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিছু বলছে কিনা? চৈতি দুর্ভোগ আছে। আর প্রভাবের কথা যেমনটি বলছিলেন যে গত 2 সপ্তাহ ধরে আসলে গ্যাসের সংকটের কারণে এখানে বিভিন্ন ধরনের যে যানবাহনগুলি আছে, যানবাহনগুলিতে তারা প্রয়োজনীয় গ্যাস না পাওয়াতে অনেক যানবাহনগুলি চলাচল বন্ধ হয়ে গিয়েছে, এবং এটি দৈনন্দিন জীবনেও কিন্তু একটা বেশ প্রভাব পড়েছে। অর্থাৎ মানুষজন এখান থেকে ঢাকা সহ বিভিন্ন যে কর্মস্থলে যে মুখী যারা যাচ্ছেন, তারা কিন্তু সঠিক সময়েও যেতে পারছেন না। এখানে আমরা দেখেছি যে অ্যাম্বুলেন্সের যে রুগী নিয়ে এখান থেকে করা হয়, তাদেরকে ঢাকাতে, তাদের একটা প্রভাব পড়েছে, তারা কিন্তু এখানে যেতে পারছেন না। শিল্প কারখানাগুলিতে যে উৎপাদন সেটি ব্যাহত হচ্ছে, এটি একটি এই প্রভাব। এছাড়া বাসাবাড়ির কথা যেমনটি জানতে চেয়েছেন, যে বাসাবাড়িতেও গ্যাস একেবারেই পাওয়া যাচ্ছে না। তারা বিকল্প পদ্ধতিতে যে মাটির চুলো অথবা ইলেকট্রিসিটি যে চুলোগুলি, সেগুলিতে বিকল্পভাবে রান্না করছেন। আর যারা একেবারে 3 চাকা থ্রি হুইলার যে যারা আছেন অটোরিকশা চালক, তাদেরও অবস্থা একেবারে দুর্বিষহ। তারা বলছেন যে তাদের চাকা না ঘুরলেও তাদের কিস্তি দিতে হয়। অর্থাৎ যার কারণে তারা এখানে 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করে আছেন একটা দুর্ভোগের মধ্যে। আমরা যদি একটু কথা বলি যে এখানে অনেকে যারা দুর্ভোগের শিকার, তাদের সাথে একটু জেনেও নি। আচ্ছা, এই যে আপনারা কখন আসছেন বা কি অবস্থা, গ্যাস পাচ্ছেন কিনা? 4টার দিকে আসছে, আমরা 3-4 ঘন্টা বসে রয়েছি, কোনো মানে সিরিয়ালে গ্যাস পাই না। এখন আবার এদিক থেকে আপনার ভিআইপি গাড়িগুলো ঢুকতেছে। কিসের ভিআইপি? ভিআইপি বলতে বোঝায় যদি কোনো ভিআইপি পার্সন থাকে তাহলে, আর যদি কোনো অ্যাম্বুলেন্স থাকে, রোগী থাকে তাহলে। শুধু শুধু খালি গাড়ি নিয়ে এদিকে সামনে ভিআইপি লাগায়, আমরা সিরিয়াল 3-4 ঘন্টা বসে। আচ্ছা, আমি আরেকটু কথা বলি। আচ্ছা, এই যে আপনি প্রয়োজনীয় আগে যা পেতেন, এখন কি তা পাচ্ছেন? ওরা কি বলছে কর্তৃপক্ষ? না, আগে যা পারতাম তার অর্ধেকও পাই না আমরা।
কি বলবেন? গ্যাস নাই বলে অমুক তমুক হ্যান ত্যান, আর যাওয়া আছে মনে করেন বড় লোকরা ভিআইপি গাড়ি হাইয়েস্ট প্রাইভেট ভিআইপি নিয়ে যায়, আমরা পাই না। পাচ্ছেন না। অনেক অনেক ধন্যবাদ। যদি শুনছিলেন যেমনটি বলছিলাম যে এখানে আসলে কিছু গাড়ি আছে যে হায়াস মাইক্রোবাস যেগুলি আছে এদের কিছু আসলে দিতে হয়, তাদেরকে দিয়ে দিচ্ছে। আর কি বিষয় হচ্ছে এখানে বিদ্যুৎ সমস্যার কারণেও কিন্তু একটা সমস্যা হচ্ছে, অনেক সময় কারেন্ট থাকে না, লোডশেডিং এর কারণে এখানে অনেক সময় তাদের মেশিন বন্ধ রাখতে হচ্ছে, এটি একটি সমস্যা। মিহির, শুনছিলাম আমরা আপনার কাছ থেকে মানিকগঞ্জে পরে এবার ব্রাহ্মণবাড়িয়ার দিকে একটু যেতে চাই। সেখানে আমাদের আরো একজন সহকর্মী আছেন, জালাল উদ্দিন রুমি। রুমি, গ্যাস সংকটের কি প্রভাব দেখছেন জনজীবনে এবং সংকট নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিছু বলেছে কিনা? একজন কর্মকর্তার সাথে তিনি আমাকে বলেছেন যে এখানে গ্যাসের সংকটের বিষয়টি তিনি অস্বীকার করেছেন। তিনি বলেছেন এখানে কিছুদিন আগে গ্যাস সংকট ছিল, এখন কোনো সংকট নেই। তবে আপনি জানেন যে এখানে কিন্তু 5টি ফিলিং স্টেশন রয়েছে যেগুলো গ্যাস সরবরাহ করা হয় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে। এখানে এই ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ করা হয়, কিন্তু এইসব ফিলিং স্টেশনে কিন্তু আপনাকে আমি একটু এখানকার চিত্র একটু দেখাতে চাচ্ছি। এসব ফিলিং স্টেশনে যে পরিমাণ আসলে গ্যাসের চাপ থাকার কথা সেই রকম চাপ নাই বলে কিন্তু ফিলিং স্টেশনে কর্মরত যারা আছেন তারা আমাকে জানিয়েছেন। তারা বলছেন যে ফিলিং স্টেশনগুলোতে আসলে 12 থেকে 15 PSI গ্যাসের চাপের প্রয়োজন হলো, এখানে গ্যাস মিলছে মাত্র 2 থেকে 3 PSI এর চাপ। এতে করে তাদের দিনের বেশিরভাগ অংশই কিন্তু এখানে যারা যানবাহন চালক রয়েছেন তাদের গ্যাস সংগ্রহ করতেই কিন্তু তাদের দিনের বেশিরভাগ সময় কেটে যাচ্ছে। তাতে করে কিন্তু তাদের আয় রোজগারের উপরও প্রভাব পড়ছে। এছাড়া গ্যাস সংগ্রহ করার জন্য কিন্তু এখানে দীর্ঘ লাইন, যেহেতু প্রেশার কম গ্যাসের, এখানে কিন্তু এখানে গ্যাস যে ফিলিং স্টেশন রয়েছে সেগুলোতে কিন্তু দীর্ঘ লাইন এখানে দেখা যাচ্ছে। আর এখানে ফিলিং স্টেশনের যে কয়েকজন মালিক সমিতির কর্মকর্তার সাথে আমি কথা বলেছি, তিনি বলেছেন যে আসলে এখনো কিন্তু এখানে পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি, গ্যাসের চাপ এখনো কম রয়েছে। তাই তিনি আমাকে জানিয়েছেন যে এখানে 2 থেকে 3 PSI গ্যাসের চাপ মিলছে। এতে করে কিন্তু কারখানাগুলোতে দীর্ঘ গ্যাস সংগ্রহের জন্য দীর্ঘ লাইন নিয়ে যানবাহন চালকদের অপেক্ষা করতে হচ্ছে। এতে কিন্তু মহাসড়কের পাশে অবস্থিত এই ফিলিং স্টেশনগুলোর আশেপাশে কিন্তু তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। চৈতি, ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্যাস সংকট নিয়ে আমার কাছে ছিল সর্বশেষ তথ্য। রুমি, ধন্যবাদ আপনাকে। মিহির, আপনাকেও ধন্যবাদ, আপনি ছিলেন আমাদের সাথে এতক্ষণ। বরিশালের বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে একই পরিবারের শিশু ও 2 নারী সহ 3 জন গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে। শাহ আলম হাওলাদার নামের এক ব্যক্তির বাড়ির পাশে এই বিস্ফোরণ হয়। ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ জানিয়েছে এটি গুরুত্বের সাথে তদন্ত করছেন তারা। জুয়েল তালুকদারের তথ্য ছবিতে প্রতিবেদন। সোমবার সকালের আলো ফুটতেই নাতি ফাহিমকে নিয়ে প্রাইভেট শিক্ষকের কাছে যাচ্ছিলেন বাকেরগঞ্জের দুধলমৌ গ্রামের শাহ আলম হাওলাদারের স্ত্রী হনুফা বেগম। এ সময় বাড়ির সামনে বাদাম টোকাতে গিয়ে চিপসের প্যাকেটের সাথে থাকা একটি রশিদে জড়িয়ে যায় ফাহিম। তখনই ঘটে মারাত্মক বিস্ফোরণ। এ সময় হনুফা, ফাহিম ও পাশে থাকা হনুফার মেয়ে ইতি আক্তার গুরুতর দগ্ধ হন। বাদাম গাছের তলায় বাদাম পড়ছিল, ওইটা কুড়োনোর জন্য কুড়োইতে চিপসের পলিথিন ধরছে পড়তো, মনে করেন এই দুর্ঘটনা ঘটছে। পায় বলে দড়ি বেঁচে না কি বেঁচে ও কইছে, এখন হতো সে কইছে না দেখে কইছে ওই জানে পায় বাজছে, এবার আগুন ধরছে। ও নদীতে পড়ে আমার ভাই দড়ি বেঁচে আগুন ধরছে, আমার বুক পুড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান বিস্ফোরণের পর তারা জীবন বাঁচাতে পাশেই নদীতে ঝাঁপিয়ে পড়েন। পরে আশপাশের মানুষ তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এরপর উন্নত চিকিৎসার জন্য তাদের নেওয়া হয় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। সকালবেলা ঘুমাইছিলাম, তখনই শব্দ পাইছি, তখন আমরা ভাবছি যে এমনি শব্দ, পরে শুনি যে এই জায়গায় বোমা বিস্ফোরণ হয়েছে। এ ঘটনার পর আতঙ্কে স্থানীয়রা। তবে গ্রামের ভেতরে বোমা কিভাবে এলো তা বলতে পারছেন না তারা। অজপাড়াগায় এত বড় বোমা, এত বড় একটা বিষয়টা ছোট করে দেখার আসলে কোনো কিছুই নাই। বর্তমানে রাষ্ট্রকে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার জন্যই এটা চক্রান্ত হতে পারে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ, র্যাব, ডিবি, সিআইডি সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জেলা পুলিশ সুপার জানান বিশেষ গুরুত্বের সাথে ঘটনার তদন্ত চলছে। এটা দুষ্কৃতিকারী হতে পারে বা কোনো
জঙ্গি হইতে পারে, অথবা কেউ ভয় দেখানোর জন্য হতে পারে, অথবা আগস্ট কেন্দ্রিক কোনো একটা নাশকতার সৃষ্টিও হতে পারে। আমরা সব দিক চিন্তা বিবেচনা করেই আগাচ্ছি। আমাদের ইন্টেল অলরেডি কাজ শুরু করে দিয়েছে, ঢাকার আমাদের ইন্টেলিজেন্স যারা উইং তারা কাজ করছে। সামগ্রিকভাবে এটাকে আমরা খুব সিরিয়াস নিয়ে যাচ্ছি। বিষয়টি তদন্ত করে দ্রুত জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। মনিরা কাজেরি, ৭১। কক্সবাজারে প্যারাসেলিং করতে গিয়ে সাগরে পড়ে নিহত খুলনার অক্ষর সৌভিক রায়ের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। সোমবার খুলনার রূপসা মহাশ্মশানে তার শেষকৃত্য করা হয়। এর আগে অক্ষরের মৃতদেহ নিয়ে এলাকায় পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। তাদের অভিযোগ, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই প্যারাসেলিং পরিচালনা এবং প্রশাসনিক অব্যবস্থাপনার কারণে অক্ষরের মৃত্যু হয়েছে। আর এই অভিযোগে প্যারাসেলিং পরিচালনাকারী কোম্পানির বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মামলা দায়ের করেছেন তার পরিবারের সদস্যরা। গত শনিবার কক্সবাজারে বেড়াতে গিয়ে প্যারাসেলিংয়ে অংশ নিয়ে প্যারাশুট ছিঁড়ে সাগরে পড়ে যান অক্ষর। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পর্যটনের যে জায়গাটা, এটা বাংলাদেশের মানুষ যাতে মানে নিরাপদে আনন্দে স্বাচ্ছন্দ্যে যাইতে পারে এবং মানুষের নিরাপদ বোধ করে, সেই কারণে হইলেও এই পরিবারের প্রতি আপনি সদয় দৃষ্টি রেখে যাতে তাদের জন্য যে ব্যবস্থা নেওয়া দরকার সেটা নিবে, এটা আমি আমার আন্তরিক দিক থেকে চাওয়া। বরগুনা জেলা পরিষদের ডাকবাংলো থেকে মা ও 2 মেয়ের মৃতদেহ উদ্ধারের ঘটনায় 2 মাসেও মৃত্যুর রহস্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। এই ঘটনায় মামলা হলেও এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। এদিকে ইতি রানীর জেলা পরিষদে কাজের বৈধতা নিয়েও প্রশ্ন উঠেছে। সাগর আকনের তথ্য ছবিতে প্রতিবেদন। গত ৩রা জুন সকালে বরগুনা জেলা পরিষদের ডাকবাংলোয় আয়ের কাজ করতে যায় কালীবাড়ি এলাকার ইতি রানী। সাথে নিয়ে যায় তার 2 মেয়ে আরাধা বিশ্বাস ও অনুরাধা বিশ্বাসকে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় বড় মেয়েকে এক রুমে রেখে ছোট মেয়েকে সাথে নিয়ে আরেক রুমের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দেয় ইতি রানী। এরপর দুপুর 3:30টার পরে খবর পেয়ে পুলিশ এসে তাদের মরদেহ উদ্ধার করে। স্বজনরা জানায় মরদেহ উদ্ধারের 2 মাস আগে ডাকবাংলায় আয়ার কাজ শুরু করেন ইতি রানী। লিটন দেখছে, ও লিটন ফোন দিছে, পর ও লিটন কাঁপতেছে, কাঁপতে 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 হাত পা কাঁপে। ইতি রানীর কথাই বুঝতে পারে না বা কি বলবে, এই কাপড়ের সাথে বলতেই পারে না। ডাকবাংলোর কেয়ারটেকার বলছেন ইতি রানীকে তিনি চিনতেন না। 2 মাস আগে জেলা পরিষদ থেকে আয়ের কাজের জন্য পাঠানো হয় ইতি রানীকে। অফিসকে আমি বলছি আমি একা পারি না, তাই অফিস ঠিক করে দিচ্ছি। আপনি জানতেন যে কাকে দিবে? না, আমার প্রয়োজন কাজের। তবে ডাকবাংলার তত্ত্বাবধায়ক বলছেন ভিন্ন কথা। ইতি রানীকে জেলা পরিষদ থেকে নিয়োগ করা হয়নি। এমনকি জেলা পরিষদ কর্তৃপক্ষ ইতি রানীর বিষয়ে কিছুই জানতেন না। ওখানে উনি কাজ করে তাও আমি জানি না, কারণ আমরা তো নিয়মিত ডাকবাংলায় যাই না। বিশেষ কোনো প্রয়োজন হলে তখন যাওয়া হয় 2 মাস 3 মাস বা যখন প্রয়োজন হয়। এরপর কেয়ারটেকার লিটনের দেয়া বক্তব্যের কথা তত্ত্বাবধায়ক নুরুল ইসলামকে জানালে তিনি ক্ষিপ্ত হয়ে ফোন করেন কেয়ারটেকার লিটনকে। এরপর দুজনেই তর্কে জড়ান। কাজ করে জানেন না আপনি? কাজ করে আমি জানলাম কেন? আমার কাছে কোনোদিন বলছো বা আমি তোমার নিতে কইছি? সিএ সাহেব জানে, হ্যাঁ জানে, হে জানলে, কিন্তু আমি তো জানি না। আমার কাছে তো তুমি কোনোদিন বলো নাই। ইতি রানীকে নিয়ে জেলা পরিষদের যখন এমন টানা পড়েন, তখন বিচার পাওয়া নিয়ে হতাশায় ভুগছেন তার স্বজনরা। কে নিল, কে এই চাকরি দিল, এই লোক কাটা খুঁজছেন। এরা কি 2 মাস দেখে না এই লোকটাই আছে, ভোটার আসে, এরা কেউ কি জানে না? ইতিরিনির বেতন তো দিল লিটন, এখন হে বলে আমি চিনি না। আমরা এটা সত্য বিচার চাই যে কিভাবে মরলো। এদিকে পুলিশ সুপার বলছেন ময়নাতদন্তের প্রতিবেদন পাবার পরে হত্যা অথবা আত্মহত্যা যেটাই হোক, অপরাধীকে আইনের আওতায় আনা হবে। যেহেতু 3টি মরদেহ আমরা উদ্ধার করেছি, এখানে যদি বিন্দু পরিমাণ কোনো ক্লু পাই, কোনো সন্দেহ থাকে, কোনো রকমের হত্যার কোনো আলামত পাই, তাহলে আমরা ডেফিনেটলি সেই আঙ্গিকেই কাজ করব। ঘটনার পর পার হয়েছে 2 মাস, কিন্তু এটি হত্যা নাকি আত্মহত্যা সেই রহস্য এখনো উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। আল ইমরান, ৭১। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে শ্রমিক জনতা হত্যার অভিযোগে তার বিচার করতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরের আমির নজরুল ইসলাম। জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে সোমবার আয়োজিত শ্রমিক জনতার জুলাই মিছিলে তিনি এ মন্তব্য করেন। নজরুল ইসলাম অভিযোগ করে বলেন, শেখ হাসিনার বিচার প্রক্রিয়া ধীরগতিতে এগোচ্ছে এবং সরকার এই প্রক্রিয়াকে কার্যকরভাবে এগিয়ে নিতে আগ্রহী নয়।
তিনি বলেন, চট্টগ্রামের মানুষ এই হত্যাকাণ্ডের বিচারে দেখতে চায়। এছাড়া আমির বলেন, দেশের বন্দর বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার কোনো উদ্যোগ শ্রমিক জনতা মেনে নেবে না। 1400-র বেশি মানুষকে যিনি খুন করেছেন, চট্টগ্রামের 7 জন শ্রমিককে যিনি খুন করেছেন, সেই খুনের জননী শেখ হাসিনাকে নিয়ে এসে কাশিমপুর কারাগারে বন্দী করতে হবে এবং যে দণ্ড হয়েছে সেই রায় বাস্তবায়ন করেই বিচারের ওয়াদা পূরণ করতে হবে। চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ। এবছর মহানগরের তুলনায় উপজেলাগুলোতে আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে। বেশি আক্রান্ত পাওয়া গেছে সীতাকুণ্ড ও কর্ণফুলী উপজেলায়। চিকিৎসকদের মতে সচেতনতার অভাব, এডিস মশার বিস্তার এবং মশক নিয়ন্ত্রণ কার্যক্রমের ঘাটতিতে সংক্রমণ বাড়ছে। পরিস্থিতি মোকাবিলায় সমন্বিত উদ্যোগের ওপর জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা। বাবুন পালের ক্যামেরায় আরো জানাচ্ছেন রাজীব বড়ুয়া। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাসিন্দা মালেকা বেগম শারীরিক নানা জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হন। পরীক্ষায় তার ডেঙ্গু শনাক্ত হয়। হঠাৎ করেই অবস্থার অবনতি হওয়ায় উদ্বেগ বেড়েছে স্বজনদের। বৃহস্পতিবার থেকে জ্বরে ভুগতেছিল, বিভিন্ন রকম উপসর্গ দেখা যাচ্ছিল। এরপরে পরীক্ষা করার পর গতকালকে ডেঙ্গু পজিটিভ আসে আর কি। এরপরে মেডিসিন ওয়ার্ডে আসছিলাম আজকে ভর্তি হওয়ার জন্য, ওখান থেকে এখানে রেফার করছে। মালেকা বেগমের মতো জ্বর, শরীর ব্যথার মতো উপসর্গ নিয়ে প্রতিদিনই হাসপাতালে আসছেন ডেঙ্গু আক্রান্ত রোগীরা। 7 দিন বাড়িতে প্রাথমিক চিকিৎসা চলছিল। চলার পর যখন একদিন পায়খানা রাস্তা দিয়ে রক্ত দেখলাম, তখন আর থাকতে পারিনি। তখন আমি তাড়াতাড়ি করে মেডিকেল ভর্তি হলাম। বুকে ব্যথা হচ্ছিল, পেট ধরে যাচ্ছিল কাশির সময়, গলা ব্যথাও আছে, প্রস্রাবের সমস্যা হচ্ছিল এবং লাস্টে যেটা বললেন ডাক্তাররা যে ওর যে লিভারের হয়তোবা একটা আক্রমণের পর্যায়ে আছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডেও বাড়ছে রোগীর চাপ। হাসপাতালের পরিচালক জানিয়েছে, ভর্তি থাকা রোগীদের প্রায় 70% বিভিন্ন উপজেলা থেকে এসেছেন। উপজেলা থেকে যে রোগীগুলো আমাদের এখানে ভর্তি হচ্ছে, এগুলো হয়তো কমপ্লিকেটেড মানে হচ্ছে ওরকম, মনে করেন ওরকম মানে যেগুলো ওয়ার্নিং সাইন, হ্যাঁ ওয়ার্নিং সাইন, এগুলো কারো মনে করেন আপনার ব্লাড প্রেশার কমে যাচ্ছে, কারো পালস বেড়ে যাচ্ছে, এই টাইপের রোগীগুলো আমাদের হাসপাতালে এখানে আসতেছে। চিকিৎসকরা বলছেন, এবার শুধু জ্বর নয়, অনেক রোগী গুরুতর শারীরিক দুর্বলতা, পেট ব্যথা, কাশি ও ডায়রিয়ার মতো উপসর্গ নিয়েও হাসপাতালে আসছেন। যদি দেখা যায় ওনার অনেক বেশি পেটে ব্যথা, বমি, ওনার প্রেশারটা কমে যাচ্ছে, তারপর বিভিন্ন জায়গায় তার ব্লিডিং হচ্ছে, পার্টিকুলারলি তার নাক দিয়ে, তারপর বা মারি দিয়ে, এই ধরনের যদি হয় এগুলো কিন্তু অ্যালার্মিং সাইন। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, এখন গ্রামাঞ্চলেও দ্রুত ছড়িয়ে পড়ছে ডেঙ্গু। তাই নগর ও উপজেলা দুই জায়গাতেই একযোগে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে হবে। আমরা সতর্ক আছি, গ্রাম পর্যায়ে সব ধরনের পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান চলমান আছে। ডেঙ্গু রোগের জন্য আমাদের সব ধরনের ওষুধ থেকে শুরু করে হাসপাতালে নির্দিষ্ট করে বেড রাখা হয়েছে। একসময় ডেঙ্গুকে শহর কেন্দ্রিক রোগ হিসেবে দেখা হলেও এখন তা প্রত্যন্ত এলাকাতেও ছড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সচেতনতা ও সমন্বিত উদ্যোগ ছাড়া এই পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব নয়। রাজীব বড়ুয়া, ৭১, চট্টগ্রাম। কারিগরি ত্রুটির কারণে দুর্ঘটনায় পড়ে চট্টগ্রাম বন্দর চ্যানেলে একটি কন্টেনারবাহী জাহাজ আটকে গেছে। ফরিদপুর সদর ও মধুখালী উপজেলায় আলাদা 3টি সড়ক দুর্ঘটনায় এক নারী সহ 3 জনের মৃত্যু হয়েছে। সোমবার ঢাকা খুলনা মহাসড়কের কানাইপুরে ইজি বাইকের ধাক্কায় মোটরসাইকেল সহ 3 আরোহী সড়কের উপর পড়ে যায়। এ সময় দ্রুতগামী বাসের চাপায় মুরাদ নামের একজনের মৃত্যু হয়, আর আহত 2 জনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এর আগে ফরিদপুর মেডিকেল ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় আনোয়ার হোসেন নামের এক বৃদ্ধ গুরুতর জখম হন, পরে হাসপাতালে তার মৃত্যু হয়। এছাড়া মধুখালী উপজেলায় ঢাকা খুলনা মহাসড়কের রাস্তা পার হওয়ার সময় মারা যান আমেনা বেগম নামের এক বৃদ্ধা। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে প্রায় 1.5 কেজি স্বর্ণ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা সংস্থা, যার আনুমানিক মূল্য প্রায় 3 কোটি টাকা।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাই চট্টগ্রামগামী ফ্লাইট BG-148 থেকে নামার পর সন্দেহভাজন এক যাত্রীর শরীর তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা স্বর্ণের পেস্ট ও পাউডার জব্দ করা হয়। আটক যাত্রীর নাম মোহাম্মদ তুষার। তার বাড়ি কুমিল্লা সদর উপজেলার দিঘলগাঁও এলাকায়। বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল জানান, স্বর্ণের পরিমাণ নির্ধারণ করার পর জব্দ করা চালান বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হবে। একই সাথে আটক যাত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 2015 সালে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে মামলার চার্জশিটভুক্ত আসামি এবং যুবলীগ নেতা হান্নান মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রায় 1 দশক আত্মগোপনে থাকার পর সোমবার চাঁদপুর সদর উপজেলার তোরপুরচন্ডী এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, হান্নান মিয়ার বিরুদ্ধে এই হামলা ছাড়াও একাধিক সন্ত্রাসী মামলা রয়েছে। 2015 সালের এপ্রিলে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণার সময় কারওয়ান বাজার ও বাংলা মোটরে বেগম খালেদা জিয়ার গাড়িবহরে যে হামলার ঘটনা ঘটে, হান্নান মিয়া ছিলেন সেই মামলার 171 নম্বর চার্জশিটভুক্ত আসামি। চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়েজ আহমেদ জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদারীপুরের ডাসার থানায় দায়ের হওয়া মানব পাচার মামলায় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার শিবচর উপজেলার নীলখি এলাকা থেকে শহীদুল মোল্লাকে গ্রেপ্তার করা হয়। ডাসার থানার ওসি সোলাইমান মাহমুদ জানান, উপজেলার খাতিয়াল গ্রামের মোফাজ্জল মাতুব্বরের ছেলে হৃদয়কে ইতালি পাঠানোর প্রলোভন দেখায় মানব পাচারকারী চক্র। এজন্য 21 লাখ টাকায় চুক্তি করে পরিশোধ করা হয়। কিন্তু গত বছরের 29 অক্টোবর তাকে সরাসরি ইতালি না পাঠিয়ে সৌদি আরব হয়ে লিবিয়ায় পাঠানো হয়। অভিযোগ রয়েছে, সেখানে পৌঁছে হৃদয়কে বন্দিশালায় জিম্মি করে শারীরিক নির্যাতন চালানো হয়, আর সেই ভিডিও পরিবারের কাছে পাঠিয়ে মুক্তিপণ হিসেবে 24,50,000 টাকা আদায় করা হয়। কিন্তু টাকা না দিয়েও হৃদয়কে মুক্ত করা যায়নি। এ ঘটনায় বিচার চেয়ে গত 5 মে 11 জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন হৃদয় স্বজনরা। এরপর অভিযান চালিয়ে শহীদুল মোল্লাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ। গাইবান্ধার গোবিন্দগঞ্জে 4টি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ হয়েছে। সোমবার গোবিন্দগঞ্জ সরকারি কলেজ মাঠে পূবালী ব্যাংক পিএলসির আয়োজনে ফলজ ও বনজ চারা রোপণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের বগুড়া অঞ্চল প্রধান ASM রায়হান শামীম, গোবিন্দগঞ্জ সরকারি কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ বশির আহমেদ, শাখা ব্যবস্থাপক SM নাসিরুল ইসলাম। আকস্মিকভাবে মাদারীপুর 250 শয্যা জেলা সদর হাসপাতাল পরিদর্শন করেছেন সংসদ সদস্য জাহান্তার আলী মিয়া। সোমবার হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, পরীক্ষাগার, সিটি স্ক্যান কক্ষ, টয়লেট ও অন্যান্য সেবা কেন্দ্র ঘুরে দেখেন তিনি। এ সময় চিকিৎসাধীন রোগীদের সাথে কথা বলে তাদের চিকিৎসা সেবা ও ভোগান্তির বিষয়ে খোঁজ নেন। পাশাপাশি রোগীদের জন্য প্রস্তুত করা খাবারের মান দেখতে হাসপাতালের রান্নাঘরও পরিদর্শন করেন। এ সময় বিভিন্ন অনিয়ম ও সমস্যা খুঁজে পান তিনি। পরে সেগুলো দ্রুত সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সিভিল সার্জন ও হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারকে নির্দেশনা দেন। জামালপুরের সরিষাবাড়িতে হঠাৎ করে কুকুরের উপদ্রব ও আক্রমণ বেড়েছে। গত কয়েকদিনে উপজেলার বিভিন্ন এলাকায় 42 কুকুরের কামড়ে নারী, শিশু ও বৃদ্ধ সহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। এতে পুরো উপজেলায় আতঙ্ক ছড়িয়েছে। তবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পৌর প্রশাসক। মমিনুল ইসলাম কিসমতে পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। সরিষাবাড়ি পৌর এলাকার 42 কুকুর রাস্তাঘাট, হাটবাজার এবং বাড়ির আঙিনায় যাকে পাচ্ছে তাকেই কামড়ে ক্ষতবিক্ষত করছে। গত 1 সপ্তাহে অর্ধশতাধিক মানুষকে কামড়ে আহত করেছে। কুইতে যায় থুরাত কামুদে ধরলো করে আমি বইরা গেলাম যায় মাটির মধ্যে বইয়ের পাতা চাষি কিসবারে ডাকতাছি। তারপরে দেখি দাঁত প্রস্তুত করে যে বিন দিলাম আমি টের পেলাম। তারপরে করলাম মেনু তো কামুদে তো বুঝতে ওটা নিয়ে যাবো গা। ওরে হাত দিয়ে কুইতের মুখটা আমি মিসমিস সারা দিছি। সারা দিল করে তখন নিরার কামড় দিয়ে নিয়ে আবার পেলো না, নিয়ে সারাইয়া যেন আমি আবার উঠোন ধরছি তখন হাতে কামড় দিয়ে ধরলো। ও যে কালা কুকুরটাই কামড় দিছে, কওয়ার সাথে সাথে আমার মুখে আ করে আইছে। তখন আমি 2টা বাড়ি দিছি। বাড়ির পরে কুকুরে আমার লাভ দিয়ে এবার করে খাবলা দিবার আইছে। আমি এবার করে নিসমিহি দুফাত পড়লাম, কুকুরের হাত যায় আমার ইনো খাবলা নাকলো। ছাগল নিয়ে খারে এসে কালাটা কুত্তা কন্দ না এরা কামড়টা থুয়ে গেল, আমি কইরা গেছি গে। ওখানে কুকুর আইসে হাতের মধ্যে কামড় দিছে, দাঁত বিন্ধে ফেলাইছে। লোকজনের অভিযোগ, জলাতঙ্কের কার্যকর টিকাদান কর্মসূচি, সচেতনতা বৃদ্ধি ও 42 কুকুরের উপদ্রব নিয়ন্ত্রণে প্রশাসনের নেই কোনো কার্যক্রম। সময়মতো হাসপাতালে মিলছে না জলাতঙ্ক ভ্যাকসিন। আগে পৌরসভা থেকে নিয়ম ছিল যে কুকুরগুলা
আটকায় তারা ইঞ্জেকশন পুশ করে অথবা তাদের ইগুলা বন্ধ করে দিচ্ছে, কিন্তু অনেক দিন যাবত এগুলা বই এখন এই প্রশাসন এরকম আর কি উদ্যোগ কোনো নেয় নাই। এই কুকুর থেকে জনগণকে কিভাবে নিরাপদ রাখতে পারেন, কিভাবে রক্ষা করবেন, ওনারা দ্রুত একটা প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবেন। যতগুলা মানুষ আমার মনে হয় 30-40টা 50টা মানুষ সহকারে, ছাগল গরু সহকারে, মুরগি আসলে যাবতীয় কিছু কামড়াই হলে ছেদা বাধা করছে। কুত্তা যেন আর না খাহে, আমার মতো আমার কামড়াইছে এরকম আরো মানুষের কামড়াবো, কুত্তার ব্যবস্থা করে না। তবে চিকিৎসকদের দাবি পর্যাপ্ত ভ্যাকসিন মজুদ রয়েছে, আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন তারা। ভ্যাকসিনের কোনো স্বল্পতা এই মুহূর্তে আমাদের নেই। গত এক সপ্তাহে ইমার্জেন্সি এবং ওপিডি মিলিয়ে 1/2 রোগী আমাদের কাছে অ্যান্টিরেবিস ভ্যাকসিন গ্রহণ করেছেন। এ বিষয়ে কার্যকরী পদক্ষেপ নেওয়ার কথা জানান পৌর প্রশাসক। কোন এলাকায় এই জাতীয় আক্রমণ বেড়ে গেছে এবং কোন এলাকায় পাগলা কুকুরের কামড়ে হতাহতের ঘটনা ঘটেছে, এটা যদি সুস্পষ্টভাবে আমাকে জানানো হয়, পৌরসভাকে জানানো হয়, সেক্ষেত্রে যা করণীয় সেটা গ্রহণ করা হবে। সরিষাবাড়িতে কুকুরের উপদ্রব প্রতিরোধে পর্যাপ্ত ভ্যাকসিন সাপ্লাই ও চিকিৎসা ব্যবস্থা বাড়ানোর দাবি এলাকাবাসীর। পিন্টু হাজং, ৭১। গাইবান্ধার সাদুল্লাপুরের সালাইপুর গ্রামে প্রায় 500 মিটার এলাকা ঘাঘট নদীর ভাঙনের কবলে পড়েছে। এতে আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী তীরের অর্ধশত পরিবার। ভুক্তভোগীরা বলছেন, এরই মধ্যে অনেকের ঘরবাড়ি ও ফসলি জমি নদীতে বিলীন হয়ে গেছে। তারা এখন গুচ্ছগ্রাম সহ অন্য জায়গায় আশ্রয় নিয়ে মানবেতর দিন পার করছেন। তোফায়েল হোসেন জাকির তথ্য ছবিতে প্রতিবেদন। গত 2 বছরে ঘাঘট নদীর ভাঙনে বিলীন হয়ে গেছে গাইবান্ধার সাদুল্লাপুরের বহু ঘরবাড়ি, ফসলি জমি, বাঁধ ও কবরস্থান। আবারও ভাঙন শুরু হয় চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে নদী পাড়ের অর্ধশত পরিবার। বাসিন্দারা বলছেন, বর্ষা মৌসুমে নদীর পানি বেড়ে ও প্রবল স্রোতের কারণে অনেক পরিবার বসতভিটা হারিয়েছেন। নিঃস্ব হয়ে কেউ আশ্রয় নিয়েছেন আত্মীয় স্বজনের বাড়িতে, কেউ বা চলে গেছেন অনেক দূরে। আবাদি জমি নদীতে বিলীন হয় চলতি মৌসুমের ফসল উৎপাদন নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। যতগুলো বাড়ি ছিল, জমিন ছিল, সব জমিনে শেষ হয়ে গেছে। এখন যে পর্যায়ে আছি আমরা, সমস্ত গ্রামের ভাঙনের অবস্থা পড়ে গেছি। জমা জমি কিচ্ছু নাই, এখন আমি উচ্চ গ্রামে পড়ে আছি। এই জায়গাতে 3টে কবর আছিল, কবর 3টেও চলে গেছে। আমার শ্বশুর শাশুড়ি, আমার একজন ছেলে। গতবার থেকে এখানে ভাঙিয়ে যেতে যেতে আমার একদম পাকঘর, গোয়াল ঘর, থাকা ঘর সবকিছু ভাঙনের মুখে। এখন আর আমাদের এদিকের এই 8-10টা ফ্যামিলি থাকার কোনো জায়গা জমি নেই। নদী তীরের বাসিন্দাদের অভিযোগ, ভাঙন রোধে দীর্ঘদিন ধরে স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হলেও কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 2বার বাঁধা হয়েছে, তারপর বাঁধার পরে আবার ভাঙি গেছে, আবার ফির বাঁধ ভাঙছি। খালি দেখে আর লোক পাঠায়, আর এখান থেকে আসে ঘুরে ঘুরে লোক চলে যায়। এখানে বান্ধার ব্যবস্থা করে যাই, আমার থাকার আশ্রয় কোনো জনে নাই, আমার এই পর্যন্ত থাকার আর কোনো জায়গা নাই। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, খুব শিগগিরই ভাঙন কবলিত এলাকায় খোঁজ নিয়ে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হবে। পানি উন্নয়ন বোর্ডে এক্সিএন মহোদয়ের সাথে নিজে ব্যক্তিগতভাবে আমি 2 দিন গেছি ওখানে। তিনি খালি বলতেছেন, আমাকে বিভিন্ন সময় অনেক আশ্বাস দিয়েছেন। আমার যথাযথ কর্তৃপক্ষ উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে জিনিসটা অবগত করেছি, কিন্তু তারপরে বন্যার সময় অনেক লোকের ক্ষয়ক্ষতি হয়েছে। সে ধরনের কোনো সরকারিভাবে আমরা কোনো সাহায্য ওখানে এখন পাইনি। ঘাঘট নদীর অব্যাহত ভাঙনে বর্তমানে খুবই ঝুঁকিতে রয়েছে 10টি পরিবার। জরুরি ভিত্তিতে নদীর তীরের প্রতিরক্ষা বাঁধ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের দাবি জানিয়েছেন স্থানীয়রা। শাকিলা সিথি, ৭১। দীর্ঘ 8 মাস 14 দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিরি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। 3 ট্রাকে 21 টন মরিচ আমদানি হয়েছে। আমদানির কারণে খুচরা পর্যায়ে কেজিতে 30 টাকা করে মরিচের দাম কমেছে। সামিউল ইসলাম আরিফের তথ্য ছবিতে প্রতিবেদন। ভারত থেকে কাঁচামরিচ আমদানির খবরে সকালে যে কাঁচামরিচ 280 টাকা দরে বিক্রি হয়েছে, তা 1 লাফে 30 টাকা কমে 250 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আমদানিকারক জানান, বন্যায় দক্ষিণ অঞ্চলের অনেক মরিচ ক্ষেত নষ্ট হওয়ায় দেশের বাজারে কাঁচামরিচের দাম বেড়েছে। মূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকার কাঁচামরিচ আমদানির অনুমতি দেওয়ায় ভারতের নাসিক থেকে মরিচ আমদানি হয়েছে।
69 জন ব্যবসায়ী 29,710 টন কাঁচামরিচ আমদানির অনুমতিপত্র পেয়েছেন। গতকালকে আমাদের বাংলাদেশ সরকার আমদানির অনুমোদন দিয়েছে, যা আজকে ইন্ডিয়া থেকে কাঁচামরিচ আমদানি হয়েছে দেশের চাহিদা মেটানোর জন্য। আমাদের হিলি পোর্টে আজকে অলরেডি হচ্ছে মরিচের গাড়ি ঢুকছে। আশা করি যদি প্রতিনিয়ত এই ইম্পোর্ট যদি আমদানি করে তাহলে মরিচের দাম আগের তুলনায় কম হবে। হিলি শুল্ক স্টেশন সহকারী কমিশনার বলেন, যাতে ব্যবসায়ীরা ক্ষতির মুখে না পড়ে তাই অগ্রাধিকার ভিত্তিতে কাঁচামরিচের কোয়ারেন্টাইন ছাড়পত্র দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। যেহেতু এটি একটি পচনশীল পণ্য, আমাদের কাস্টমসের পক্ষ থেকে যত দ্রুত সম্ভব কাস্টমসের ফর্মালিটি শেষ করে যাতে কাঁচামরিচ বাজারে পৌঁছায় এবং সবার ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসে, সেই জন্য সর্বরকম প্রচেষ্টা আমাদের কাছ থেকে অব্যাহত থাকবে। গত বছরের 20 নভেম্বর সর্বশেষ এ বন্দর দিয়ে আমদানি হয়েছে। এরপর আমদানির অনুমতিপত্র বন্ধ হয়ে যায়। হাসান আহমেদ, 71। কাঁচামরিচ আমদানির বিষয়ে বিস্তারিত জানাতে হিলি থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী সামিউল ইসলাম আরিফ। সামিউল, আমদানির বিষয়ে বন্দর কর্তৃপক্ষ কি বলছে, এখনো পর্যন্ত কতটি ট্রাকে মরিচ আমদানি করা হলো, সব মিলিয়ে জানাবেন। চৌধুরী, ধন্যবাদ আপনাকে। আপনি যেটি প্রশ্ন করছেন সেটি হচ্ছে যে আসলে বন্দর কর্তৃপক্ষ যেটি বলছেন যে আসলে ভারত থেকে যদি কোনো পণ্য বন্দরে প্রবেশ করে সেই ক্ষেত্রে কিন্তু কাস্টম শুল্ক পাবে এবং সরকার শুল্ক রাজস্ব আয় হবে। তারা যেটি বলছেন যে যত বেশি আমদানি হবে তত বেশি তাদের সরকারের রাজস্ব খাত বাড়বে। তবে আরেকটি বিষয় যদি আমি আপনাকে জানাই যে আসলে দেশের বাজারে যে কাঁচামরিচের ঊর্ধ্বগতি, সেই ঊর্ধ্বগতি ঠেকাতে কিন্তু সরকার আমদানি অনুমতি নেয়। এরপর থেকে কিন্তু হিলি স্থল বন্দর দিয়ে কিন্তু গতকালকে 3টি ট্রাকে 21 মেট্রিক টন কাঁচামরিচ আমদানি হয়। তবে একটি বিষয় আপনাকে জানাই যে আমদানি শুরুর আগে সকালবেলা হিলি স্থানীয় যে বাজার রয়েছে সে বাজারে কিন্তু 280 টাকা কেজি কাঁচামরিচ বিক্রি হয়েছিল। সেটি আমদানির খবরেই কিন্তু কেজিতে 40 টাকা দাম কমে গেছে। বিকেলে বিক্রি হয়েছে 240 টাকা কেজি দরে। তবে ক্রেতারা যেটি বলছেন যে আসলে এটি আসলে সিন্ডিকেটের কবলেই পড়ে। যদি আমদানির অনুমতি যদি 40 টাকা কেজি কমে সেক্ষেত্রে ক্রেতাদের জন্য আসলে এটা দুর্ভোগের বিষয়। তবে আমি আমদানিকারকের সঙ্গে কথা বলেছি, আমদানিকারক আমাকে যেটি জানিয়েছেন যে আসলে হিলি স্থল বন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি হচ্ছে, যদি আমদানি অব্যাহত থাকে সেক্ষেত্রে কাঁচামরিচের দাম অনেকটাই কমে আসবে বা নিয়ন্ত্রণে আসবে বলে তারা আমাকে জানিয়েছেন। তো এই ছিল হিলি স্থল বন্দরের কাঁচামরিচের আমদানির সর্বশেষ পরিস্থিতি। সামিউল, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে কাঁচামরিচ আমদানির বিষয়ে জানাচ্ছিলেন হিলি থেকে যুক্ত হয়ে সহকর্মী সামিউল ইসলাম আরিফ। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল সহ বন্দরের যে কোনো টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার পরিকল্পনার প্রতিবাদে সোমবার বন্দর অভিমুখে পদযাত্রা করেছে বন্দর রক্ষা কমিটি। এ সময় টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হলে দেশের অর্থনৈতিক ও নিরাপত্তার স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে বলে দাবি করেন সংগঠনটির নেতারা। জহিরুল ইসলামের ক্যামেরায় আরো জানাচ্ছেন রাজীব বড়ুয়া। সকালে নগরীর আগ্রাবাদ মোড় থেকে বন্দর অভিমুখে পদযাত্রা শুরু করে বন্দর রক্ষা কমিটির নেতাকর্মীরা। বারিক বিল্ডিং মোড়ে পৌঁছালে তাদের আটকে দেয় পুলিশ। এর আগে আগ্রাবাদ মোড়ে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল সহ বন্দরের বিভিন্ন স্থাপনা বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসার দাবি জানান। নির্বাচিত সরকার জনগণের বক্তব্য শুনে রাখতে হবে। কানের মূলে পিঠে কুলো দিয়ে বসে থাকলে অজনপ্রিয় হবেন। কাঁচামরিচের দামটা পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারতেছে না, সুতরাং বিদেশিদের নিয়ন্ত্রণ করা তো প্রশ্নই আসে না। সমাবেশে বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দর বর্তমানে স্বয়ংসম্পূর্ণভাবে পরিচালিত হচ্ছে, তাই ডিপি ওয়ার্ল্ড বা অন্য কোনো বিদেশি প্রতিষ্ঠানের কাছে বন্দরের দায়িত্ব হস্তান্তরের প্রয়োজন নেই। টার্মিনাল আমাদের দেশের সম্পদ, এই টার্মিনালটা কোনো বিদেশিদের হাতে যাওয়া যাবে না। এটা যদি দেয় তাহলে নিরাপত্তা ঝুঁকি হবে, অর্থনৈতিক ঝুঁকি হবে। আন্দোলনকারীরা জানান, এর আগেও একই দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। সরকার যদি জনগণের সরকার হয় তাহলে অবশ্যই জনগণের দাবি সরকার মানবে এবং জনগণের পক্ষে তার অবস্থান হবে। এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। এই আন্দোলন সরকারের বিপক্ষে নয়। বন্দর বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা বাতিলের দাবিতে আগামী 15 আগস্ট
নগরীতে নাগরিক কনভেনশনের ঘোষণা দিয়েছে বন্দর রক্ষা কমিটি। রাজীব বড়ুয়া, ৭১, চট্টগ্রাম। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে ঝালকাঠিতে ব্যতিক্রমী সাংস্কৃতিক অনুষ্ঠান গানে গানে জুলাই অনুষ্ঠিত হয়েছে। জুলাই চেতনায় গর্বদেশ সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়ে সোমবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই আয়োজন করা হয়। এ সময় ২৪-এর ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত সকল শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশাত্মবোধক ও প্রেরণামূলক গান পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় জেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে। ফেনীর মহিপালে ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলা ও গুলিতে নিহত হন ৭ জন, আহত ৪ শতাধিক। ২ বছর পেরোলেও অধিকাংশ প্রভাবশালী আসামি পলাতক এবং হামলায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার হয়নি বলে অভিযোগ ভুক্তভোগীদের। যদিও পুলিশ বলছে তদন্ত শেষে একাধিক মামলার চার্জশিট দেওয়া হয়েছে এবং ২টি হত্যা মামলার বিচারও শুরু হয়েছে। সিদ্দিক আল মামুনের তথ্য ছবিতে বিস্তারিত। ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এক পর্যায়ে এক দফা আন্দোলনের রূপ নেয়। ৪ আগস্ট দুপুরে ফেনী শহরের উপকণ্ঠ মহিপাল এলাকায় সংঘর্ষ হয়। ঘটনাস্থলে নিহত হন ৭ জন, আহত হন ৪ শতাধিক মানুষ। গুরুতর আহতদের মধ্যে প্রায় ৫০ জন স্থায়ীভাবে চলাচলের শক্তি হারায়। এসব ঘটনায় নিহত ও আহতদের পরিবার ৭টি হত্যা ও ১৫টি হত্যা চেষ্টা সহ মোট ২২টি মামলা দায়ের করে। মামলাগুলোতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদউদ্দিন চৌধুরী সহ মোট আসামির সংখ্যা প্রায় ১১,০০০। ২ বছর পেরিয়ে গেলেও অধিকাংশ প্রভাবশালী আসামি এখনও গ্রেপ্তারের বাইরে। এ পর্যন্ত প্রায় ৫০০ জন গ্রেপ্তার হলেও অনেকে ইতোমধ্যে জামিনে মুক্ত। হামলায় ব্যবহৃত অবৈধ অস্ত্র এখনো উদ্ধার হয়নি। এতে ন্যায় বিচার নিয়ে শঙ্কায় ভুক্তভোগীরা। একটা মশার কামড় খেলে কিরকম যন্ত্রণা হয়, আর আমার ছেলের ৪টা গুলি বুলেট বুকের ভিতরে পড়ছে। আমাদের তো একটাই দাবি, আমাদের ছেলেদের যেন বিচারটা হয়। আন্দোলনে আহতদের অভিযোগ, প্রকাশ্যে অস্ত্র হাতে হামলার ভিডিও ফুটেজ থাকলেও অনেক চিহ্নিত হামলাকারী এখনো আইনের আওতার বাইরে। সামনের সারির আসামিদেরকে এখনো গ্রেপ্তার করা হয় নাই আমার মামলায়। পাশাপাশি যে অস্ত্রগুলো ব্যবহার হয়েছে আদৌ কোনো অস্ত্র উদ্ধার হয় নাই ফেনী থেকে। যারা আহত হয়েছে এবং যারা এই পথে শহীদ হয়েছে তাদের মূলত দাবি ছিল সঠিক ন্যায় বিচার। তারা সেই ন্যায় বিচারই পাচ্ছে না। বাদীপক্ষের আইনজীবী বলছেন, ন্যায় বিচার নিশ্চিত করতে তারা নিয়মিতই আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। যদিও পুলিশ বলছে সব মামলার তদন্ত প্রায় শেষ হয়েছে। ১১টি মামলার চার্জশিট আদালতে দাখিল হয়েছে। ২টি হত্যা মামলার বিচারও শুরু হয়েছে। যারা এই দেশে আইনের শাসন, মানুষের ভোটাধিকার আদায়ের জন্য শহীদ হয়েছেন, শহীদ পরিবার যাতে ন্যায় বিচার, অতি দ্রুত ন্যায় বিচার পায়। প্রত্যেকটা মামলা সর্বোচ্চভাবে যারা জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় আনার জন্য তাদেরকে অভিযোগপত্রে, যারা দোষী ছিল তাদেরকে অভিযোগপত্রে আনা হচ্ছে। ভুক্তভোগী পরিবারের দাবি, ভিডিও ফুটেজ বিশ্লেষণ করলে প্রকৃত হামলাকারীদের সহজেই শনাক্ত করা সম্ভব। হাসান আহমেদ, ৭১।